সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ২৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ইসম সহসা হেঁকে উঠল। কর্তারা, ঠিক হইয়া বসেন। নৌকাটাকে খাল থেকে ঠেলে শীতলক্ষার জলে ফেলে দেবার সময় এমন হেঁকে উঠল। স্রোতের মুখে পইড়া গেলেন, পানিতে পইড়া গেলে আর উঠান যাইব না। সামনে বড় নদী, শীতলক্ষা তার নাম। এত বড় নদীর নাম শুনে সোনা ছইয়ের ভিতরে ঢুকে বসে থাকলো। লালটু পল্টু ছইয়ের উপর বসেছিল এতক্ষণ। বড় নদীতে পড়ে গেছে শুনেই লাফিয়ে পাটাতনে নামলো। দেখল বড় নদী তার দুই তীর নিয়ে জেগে রয়েছে। স্রোতের মুখে নৌকা পড়তেই বেগে ছুটতে থাকলো। সারা পথ বড় কম সময়ে পার হয়ে এসেছে। পালে বাতাস ছিল, উজানে নৌকা বাইতে হয়নি। আর কি আশ্চর্য, নদীতে পড়তেই ঢাক ঢোলের বাজনা, পূজার বাজনা বাজছে। দুই পাড়ে গাছপালা পাখি, এবং গাছপালা পাখির ভিতর সোনা বড় অট্টালিকা আবিষ্কার করে কেমন মোহমান হয়ে গেল। সারি সারি অট্টালিকা, এত বড় যেন সেই বিল জুড়ে অথবা সোনালী বালির নদীর চর জুড়ে, গ্রাম মাঠ জুড়ে। শেষ নেই বুঝি অট্টালিকার। রাজপ্রাসাদের মতো বাড়ি। সে আর ছইয়ের নিচে বসে থাকতে পারল না। হামাগুড়ি দিয়ে বের হতেই দেখল জলে সেই সব ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদের প্রতিবিম্ব ভাসছে, যেন জলের নিচে আরেক নগরী। সে তার গ্রাম ছেড়ে বেশি দূর গেলে মেলা পর্যন্ত গেছে, কোথাও সে এমন প্রাসাদ দেখেনি। সে এবার উঠে দাঁড়ালো। নৌকার মুখ এবার পাড়ের দিকে ঘুরছে। সামনে স্টিমার ঘাট, ঘাটের পাশে বুঝি নৌকা লাগবে। পাড়ে পাম গাছ, সড়ক ধরে পাম গাছের সারি অনেক দূর পর্যন্ত চলে গেছে। সড়কের ডাইনে নদীর চর এবং কাশফুল। উত্তরের দিকে পিলখানার মাঠ, মাঠ পার হলে বাজার এবং আনন্দময়ী কালীবাড়ি। ঘাটে রামসুন্দর এসেছিল ওদের নিতে। সে পাড়ে উঠে যাবার সময় সব বলল। নদী থেকে যত কাছে মনে হয়েছিল, যেন নদীর পাড়েই এইসব অট্টালিকা। নদীর পাড়ে নেমে মনে হলো সোনার তত কাছে নয়। ঠিক সড়কের পাশে পাশে হাঁটু সমান পাঁচিল, পাঁচিলের মাথায় লোহার রেলিং, ছোট বড় গম্বুজ। কোথাও সে গম্বুজে লাল নীল পাথরের পরি উঠছে। দুপাশে সারি সারি ঝাউ গাছ, গাছের ফাঁক দিয়ে দিঘিটা চোখে পড়ছে। দুপাড়ে বিচিত্র বর্ণের সব পাতাবাহারের গাছ, ফুলের গাছ। কত রকমারি সব ফুল ফুটে আছে, যেন ঠিক কুঞ্জবনের মতো। সাদা পদ্ম ফুল দিঘিতে দুপাড় বাঁধানো, এবং ঝর্ণার জল যেন পড়ছে। তেমন কোথাও শব্দ শুনে সোনা চোখ তুলে তাকালো। দেখল পাশে ছোট এক ফালি জমি। কি সব কচি ঘাস, লোহার জাল দিয়ে বেড়া। ভিতরে কিছু হরিণ খেলা করে বেড়াচ্ছে। লালটু পল্টু এই হরিণ অথবা চিতাবাঘের গল্প তাকে বলেছে। সে মনে মনে একটা বিস্ময়ের জগৎ আগে থেকে তৈরি করে রেখেছিল। কিন্তু কাছে, এত কাছে এমন সব হরিণ শিশু দেখে সোনা হতবাক। রামসুন্দর পাশে দাঁড়িয়ে আছে, লালটু পল্টু পিছনে আসছে। সে ছুটে ছুটে এতটা এসেছিল, তারপর গেলেই বুঝি সেই চিতাবাঘ এবং ময়ূর। ময়ূরের পালক সে যাবার সময় নিয়ে যাবে ভাবল। তখনই মনে হলো ঘোড়ার খুরের শব্দ উঠছে। নুড়ি বিছানো রাস্তা, সাদা কোমল আর মসৃণ। সে দুটো একটা নুড়ি তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল। তারপর মুখ তুলতেই দেখল খুব সুন্দর এক যুবা এই অপরাহ্নে ঘোড়ায় কদম দিতে দিতে ফিরছেন। পিছনে ফুটফুটে একটি মেয়ে, গায়ে সাদা ফ্রক, জরির কাজ ফ্রকে, ঘাড় পর্যন্ত মসৃণ চুল। সোনার মতো ছোট এক মেয়ে, যেন সেই রেলিং থেকে একটা বাচ্চা পরী উড়ে এসে সেই ঘোড়ার পিঠে চড়ে বসেছে। সোনাকে পলকে দেখা দিয়েই সে বাচ্চা পরেই উড়ে গেল। সদর খুলে গেছে ততক্ষণে। ঘোড়ার পিঠে সেই যুবা দিঘির পাড়ে বাচ্চা পরি নিয়ে উধাও হয়ে গেল। সোনা কেমন হতবাকের মতো তাকিয়ে থাকলো শুধু। তার মনে হলো ছোট্ট এক পরি ক্ষণিকের জন্য দেখা দিয়ে চলে গেছে। যেদিকে ঘোড়া গেছে
সোনা সেদিকে ছুটতে থাকল। ছুটতে ছুটতে সেই সদর দরজা, লোহার বড় গেট, ভিতরে একটা মানুষের গায়ে বিচিত্র পোশাক, হাতে বন্দুক, কোমরে তলোয়ার, মাথায় নীল রঙের পাগড়ি। দরজা বন্ধ বলে সোনা ঢুকতে পারছে না ভিতরে। ঘোড়াটা এত বড় বাড়ির ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। সোনার কেমন ভয় ভয় করছে। পেছন দিকে তাকিয়ে দেখল রামসুন্দর লালটু পল্টু আসছে। ছোট্ট সোনা এক প্রাণ পাখির মতো অট্টালিকার নিচে দাঁড়িয়ে থাকল, যেন সে এক রাজার দেশে চলে এসেছে। রাজবাড়ি। এই সদরে মানুষজন বেশি ঢুকছে না। দিঘির দক্ষিণ পাড় দিয়ে মানুষজন যাচ্ছে। এ ফটক অন্দরমহলের। সোনা নিরিবিলি এই জায়গায় দাঁড়িয়ে আছে দেখে রামসুন্দর তাড়াতাড়ি হেঁটে গেল। মহলের এই ফটকে সবাই ঢুকতে পারে না, কেবল আপনজনেরা ঢুকতে পারে, অথবা কিছু আমলা, যারা এই পরিবারে দীর্ঘকাল ধরে আশ্রিত। বিশেষ করে ভূপেন্দ্রনাথ, যার সততার তুলনা নেই। পারিবারিক সুখ দুঃখে যে মানুষ প্রায় ঈশ্বরের সামিল। সোনা ঘোড়াটার পিছু পিছু ছুটে ভেতরে ঢুকতে চাইলে মল্ল মানুষের মতো দুই বীর যোদ্ধা ফটক বন্ধ করে ছোট এক প্রাণ পাখিকে ভিতরে ঢুকতে মানা করে দিল। সোনা প্রথম গড়াদের ফাঁকে মুখ ঢুকিয়ে দিল। সে ভিতরটা দেখার চেষ্টা করছে। অনেক দূর থেকে যেন কি এক সুর ভেসে আসছে, কে গান গাইছে যেন। সামনে সারি সারি থাম, কারুকাজ করা কাঠের রেলিং, মাথার ওপর ঝাড় লণ্ঠন। সে প্রায় ফড়িংয়ের মতো উড়ে উড়ে ভিতরে চলে যেতে চাইছিল। তখন কোথাও এক নর্তকী নাচছিল, ঘুঙুরের শব্দ কানে আসছে। তখন কোথাও ঢাকের বাদ্যি বাজছিল। ছাদের ওপর সারি সারি পাথরের পরি উঠছে। ওরা বাতাসে শরীরের সব বসন ভূষণ আলগা করে ওড়াচ্ছে, অথবা পা তুলে হাত তুলে নাচছিল। চারপাশে সব মসৃণ ঘাসের চত্বর, কোমল ঘাসে ঘাসে পোষা সব বুলবুল পাখি, ছোট ছোট কেয়ারি করা গাছ, গাছে গাছে ফুল ফুটে আছে। দক্ষিণ থেকে এই সময় কিছু পাখি উড়ে এসেছিল। সেসব পাখি কলরব করছে। সে ফটকে মুখ রাখতেই দেখল লাল অথবা হলুদ রঙের পোশাক পরে ছোট ছোট মেয়েরা লুকোচুরি খেলছে। তখনই রামসুন্দর হাঁকল, ফটক খুলতে হয়, ভুইয়া কর্তার পরিজন আইছে। সঙ্গে সঙ্গে ক্যাচ ক্যাচ শব্দ তুলে লোহার ফটক খুলে গেল। সোনাকে সে মল্ল মানুষরা আদাব দিল। লালটু পল্টু কি গম্ভীর, ওদের মধ্যে বিন্দুমাত্র চাপল্য নেই। ওরা শেষে একটা জলের ফোয়ারা পেল। সোনা যত দেখে তত চোখ বড় হয়ে যায় তার। সেই মানুষ দুজন বন্দুক ফেলে সোনাকে জড়িয়ে ধরে আদর করতে চাইলে সোনা রামসুন্দরের পিছনে চলে গেল। কিছুতেই ওরা সোনাকে কাঁধে তুলে নিতে পারল না। ভুইয়া কর্তার পরিজন এই সোনা, ছোট্ট সোনা, জাদুকরের পালিত পুত্রের মতো মুখ চোখ। ওরা সোনাকে কাঁধে তুলে ভূপেন্দ্রনাথের কাছে নিয়ে যেতে চাইল, যেন নিয়ে গেলেই ইনাম মিলে যাবে তাদের। কিন্তু সোনা হাত ছাড়িয়ে নিতে চাইছে, কেমন একটা ভয় ভয় ভাব। বেশি জোরজার করলে সে হয়তো কেঁদেই ফেলবে। সোনা হেঁটে যেন এ বাড়ি শেষ করতে পারছে না। সে যে এখন কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। মাথার ওপর বড় বড় ছাদ, ছাদে ঝাড় লণ্ঠন দুলছে, লম্বা বারান্দা, জ্বালালি কবুতর খিলানের মাথায়, জাফরিকাটা রেলিংয়ের পর্দা, কত দাসদাসীর কণ্ঠ। এসব যেন কিছুতেই শেষ হচ্ছে না। রামসুন্দর হাত ধরে মহলার পর মহলা পার করে নিয়ে যাচ্ছে। আহা, এ সময় পাগল জ্যাঠামশাই থাকলে সোনার এতটুকু ভয় ডর থাকত না। দেওয়ালে বড় বড় তৈলচিত্র পূর্বপুরুষদের, তারপরই নাটমন্দির। এখানে এসেই সে আবার আকাশ দেখতে পেল। ওর যেন এতক্ষণে প্রাণে জল এসেছে। ভূপেন্দ্রনাথ কাছারি বাড়িতে বসেছিলেন, পূজার যাবতীয় দ্রব্যাদি ক্রয়ের হিসাবপত্র নিচ্ছিলেন। তখন কানে গেল ওরা এসে গেছে। মোটা পুরু গদিতে তিনি বসেছিলেন, সাদা ধবধবে চাদর বিছানো, মোটা তাকিয়া। মানুষজন কিছু নিচে বসে রয়েছে। তিনি সব ফেলে ছুটে গেলেন, কারণ এবার কথা আছে সোনা আসবে পূজা দেখতে। শেষ পর্যন্ত সচি ওকে পাঠালো কিনা কে জানে।
সকাল থেকেই মনটা উন্মনা হয়ে আছে। রামসুন্দরকে ঘাটে বসিয়ে রেখেছেন দুপুর থেকে। কখন আসবে এমন একটা অস্থির ভাব। তিনি সব ফেলে ছুটে গেলে দেখলেন নাট মন্দিরে সোনা দেবী প্রণাম করছে। পরনে নীল রঙের প্যান্ট, পায়ে সাদা রবারের জুতো, সিল্কের হাফ শার্ট গায়ে, শুকনো মুখ। সেই কখন বের হয়েছে। ভূপেন্দ্রনাথ তাড়াতাড়ি গিয়ে সোনাকে বুকে তুলে নিলেন। দেবীর সামনে দাঁড়িয়ে কত কিছু চেয়ে নেবার ইচ্ছা এই বালকের জন্য, কিন্তু আশ্চর্য কিছু বলতে পারলেন না। বড় বড় চোখে দেবী এদের দিকে তাকিয়ে আছেন। হাতে তার বড়া ভয়। মা মা বলে চিৎকার করে উঠলেন ভূপেন্দ্রনাথ। সোনা সহসা এই চিৎকারে কেঁপে উঠল। ভূপেন্দ্রনাথের চোখে জল। দেবীর প্রতি অচলা ভক্তি, যেন পূজা নয়, প্রাণের ভিতর এক বিশ্বাসের পাখি নিয়ত খেলা করে বেড়ায়। সোনাকে বুকে নিয়ে ভূপেন্দ্রনাথ দেবীর সামনে দাঁড়িয়ে। দেবীর অপার মহিমা। মহিমা না হলে এসব সামান্য মানুষ বাঁচে কি করে, খায় কি করে, প্রাচুর্য আসে কিভাবে? এই যে সোনা এসেছে, সেও যেন দেবীর মহিমা। নির্বিঘ্নে এসে গেছে, এবং এই দেশে মা এসেছেন। শরৎকাল, কাশফুল ফুটেছে, ঝাড় লণ্ঠনে বাতি জ্বলবে, চরের ওপর দিয়ে হাতি যাবে, ঘণ্টা বাজবে হাতির গলায়, হাতিটাকে শ্বেতচন্দনে রক্তচন্দনে সাজানো হবে। সবই দেবী এলে হয়। দেবীর সামনে দাঁড়িয়ে ভূপেন্দ্রনাথ এইসব নাবালকের জন্য মঙ্গল কামনা করলেন। দেবীর বড় বড় চোখ, নাকে লম্বা নোলক, হাতের শঙ্খ পদ্ম গদা সব মিলে যেন কোথাও এক বড়া ভয়। আনন্দময়ী বাড়ির পাশের জমিতে নামাজ পড়বে মুসলমান চাষাভুষা মানুষেরা। ওটা মসজিদ নয়, ভাঙা প্রাচীন কোনো দুর্গ। ঈশাখাঁড় হতে পারে, চাঁদ রায় কেদার রায় করতে পারে। এখন সে ভাঙা দুর্গে নামাজ পড়ার জন্য লোক খেপানো হচ্ছে। আজ সকালে এমন খবরই কাছারি বাড়িতে দিতে এসেছিল। মুসলমানরা, বিশেষ করে বাজারের মৌলবী সাব, যার দুটো বড় সুতার কারবার আছে, যে মানুষের নদীর চরে 100 বিঘা ধানের জমি, খাসে রয়েছে 1000 বিঘা, সেই মানুষ বাবুদের পিছনে লেগেছে। বোধহয় এই দেবী, দেবীর মহিমাতে সব উবে যাবে। কার সাধ্য আছে দেবীর বিরুদ্ধে দাঁড়ায়? যেন হাতের শানিত তরবারি এখন সেই মহিষাসুরকেই বধে উদ্যত। ভূপেন্দ্রনাথের মনে বোধহয় এমন একটা ছবি ভেসে উঠেছিল। সঙ্গে সঙ্গে চিৎকার, মা মা, তোর এত মহিমা। তোর এত মহিমার কথা তিনি উচ্চারণ করেননি। কেবল সোনা জ্যাঠামশায়ের চোখে জল দেখে ভাবল মানুষটা তাদের কাছে পেয়ে কাঁদছে, মা মা বলে কাঁদছে। সোনা এতটা পথ বাড়ির ভিতর হেঁটে এসেছে, অথচ সেই ছোট্ট মেয়ে কমলাকে সে কোথাও দেখতে পেল না। কোথায় আছে এখন কমলা? সে ভেবেছিল ভেতরে ঢুকে গেলেই কমলাকে দেখতে পাবে, কিন্তু না, সে নেই। সে খেতে বসে পর্যন্ত সন্তর্পণে চারদিকে তাকাচ্ছিল। কত বালক বালিকা ছুটোছুটি করছে, কেবল সেই মেয়ে যে ঘোড়ায় চড়া শেখে তাকে দেখতে পাচ্ছে না। ছোট্ট মেয়ে ঘোড়ায় চড়ে ছুটে গেলে বড় আশ্চর্য দেখায়। সোনা যতক্ষণ এই ভিতর বাড়িতে ছিল, কমলাকে দেখার আগ্রহে চারদিকে যেন কি কেবল খুঁজতে থাকল। শচীন্দ্রনাথ সকাল থেকে খুব ব্যস্ত ছিলেন। ছেলেরা সব পূজা দেখতে চলে গেছে। দুপুরে মঞ্জুর এসেছিল শালিশি মানতে। মঞ্জুর এবং হাজি সাহেবের ভিতর বিরোধ ক্রমে ঘনিয়ে আসছে। হাজি সাহেবের বড় ছেলে। মঞ্জুরের যে সামান্য জমি আছে, সেখানে গত গ্রীষ্মে কোদাল মেরে আল নামিয়ে দিয়েছে। বর্ষায় যখন পাট কাটা হয়, কিছু পাট জোর জবরদস্তি করে কেটে নিয়ে গেছে। মঞ্জুর একা, হাজি সাহেবের 3 ছেলে। হাজি সাহেবের বড় সংসার, পাটের এবং আখের বড় চাষ। অথচ সামান্য জমির প্রলোভনে একটা খুনোখুনি হয়ে যেতে পারে। সুতরাং সারা বিকেল শচীন্দ্রনাথ হাজি সাহেবের বাড়িতে বসে একটা ফয়সালার জন্য অপেক্ষা করছিলেন। ফয়সালা হলেই চলে যাবেন। উঠোনের জলচৌকিতে তিনি বসেছিলেন। পান তামুক আসছিল। শচীন্দ্রনাথ কিছুই খাচ্ছেন না। এখন আসতে পারে ইসমত আলী, প্রতাপচন্দ্র, বড় মিয়া আসতে পারে,
তবু শচীন্দ্রনাথই সব। তিনি একসময় হাজী সাহেবের মেজ ছেলের খোঁজ করলেন। আমির কই গেছে? আমির নাও নিয়ে গেছে বড় মিয়ারে আনতে। বড় মিয়া ঘাট থেকে উঠে এসে শচীন্দ্রনাথকে আদাব দিল, বলল, কর্তা ভালো আছেন? আসি একরকম। তা তোমার এত দেরি? আর কইবেন না, একটা বড় নাও নদীর চরে কেটে বাইন্দা রাখছে। কার নাও জানো না? কর্তা, কার নাও বোঝা দেয়, 2 মাঝি, আর আছে বড় একখানা বৈঠা, পাল আছে। নাওডারে দেখতে গেছিলাম। মাঝিরা কি কয়? কিছু কয় না। কই যাইব, কোনখান থেকে আইছে, কিছু কয় না। কিছুই কয় না? না, রাতের বেলা আপনার গান শোনা যায় খালি। কি গান? মনে হয় গুনাই বিবির গান। চরে সারা রাত ঝমঝম শব্দ হয়। গেছো একবার রাইতে? কর্তা, ডর লাগে। রাতের বেলা গান শুনতে গেছিলাম। যত যাই তত দেখি নাও জলে জলে ভাইসা যায়। দিনের বেলাতে গেলাম, দেখি 2 মাঝি আছে, বোবা কালা, কথা কয় ইশারায়। কার নাও কি জন্য আইছে জানতে পারলা না? না কর্তা। আশ্চর্য। হ কর্তা, বড় আশ্চর্য। মঞ্জুর আসতেই অন্য কথা পারলেন শচীন্দ্রনাথ। হাজী সাহেব মাদুরে বসে, প্রায় নামাজের ভঙ্গিতে, হাতে লাঠি, লাঠির মুখে চাঁদের বুড়ি। বুড়ো হাজী সাহেব সালিশি মেনে নিলেন। কথা থাকলো যে পাট কাটা হয়েছে সব ওরা ফিরিয়ে দেবে, এবং জল নেমে গেলে কথা থাকলো জমির আল সকলে মিলে ঠিক করে দেবে। শচীন্দ্রনাথ এবার মঞ্জুরকে বললেন, হ্যাঁ রে মঞ্জুর, নদীর চরে নাকি বড় নাও ভাইসা আইছে? আইছে শুনছি। চরের কোনখানে? সে অনেক দূর কর্তা। অনেক দূর বলতে যথার্থই অনেক দূর। নদী নালার দেশ। বর্ষাকালে এইসব গ্রাম অন্ধকারে দ্বীপের মতো জেগে থাকে। তারপর জল, শুধু জল। নদী নালা তখন দুপারের সঙ্গে মিশে যায়। বড় বড় বাগান, ফলের এবং আনারসের। আর অরণ্য কোথাও জলে নাক ভাসিয়ে জেগে থাকে। দক্ষিণে শুধু গজারের বন, বনে বাঘ থাকে। ইচ্ছা করলে সেই নাও নিমেষে গজারি বনে পালিয়ে যেতে পারে। ইচ্ছা করলে এই নাও জলে জলে নিমেষে উধাও হয়ে যেতে পারে। টের পাবার জো নেই। প্রায় যেন এক লুকোচুরি খেলা। খালে বিলে, বিলের দুপাশে বড় গজারির অরণ্য, 10-20 ক্রোশ জুড়ে অরণ্য। সেসব অরণ্যে এখন এ সময় ভিন্ন ভিন্ন দুর্ঘটনা খুবই স্বাভাবিক। ঘাটে ওঠার আগে শচীন্দ্রনাথ বললেন, অলিমদ্দে ল একবার ঘুইরা যাই। কই যাইবেন? নদীর স্তরে বড় নাও আইছে, অসময়ে বড় নাও। অলিমুদ্দি লগি মেরে মাঠে এসে পড়ল। এসব মাঠে জল কম। কম জল বলে অলিমুদ্দি কিছুটা পথ নৌকা বাইল। নদীর জলে পড়তেই সে বৈঠা বের করে পাল তুলে দিল। তারপর চারদিকে চোখ মেলে বলল, কই গো কর্তা, নাও তো দেখতাছি না। চরে নাও নাই? কই আছে, থাকলে দেখা যাইত না? শচীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। পাটাতনে দাঁড়িয়ে দেখলেন যথার্থই চরে কোনো নৌকা নেই। বড় নৌকা দূরে থাকুক, হাটেগঞ্জে যাবার কোষা নৌকা পর্যন্ত তিনি দেখতে পেলেন না। তিনি বিস্ময়ে বললেন, আশ্চর্য। ঘরে ঘরে এখন লণ্ঠন জ্বলছে। আশ্বিন মাস বলে রাতের দিকে শীত পড়ার কথা, কিন্তু গরমই কাটছে না। ঠিক ভাদ্র মাসের মতো ভ্যাপসা গরমে শচীন্দ্রনাথের শরীর ঘামছিল। অলিমুদ্দি এসে গোয়াল ঘরে ধোঁয়া দিচ্ছে। গরুর ঘরে একটা বড় লম্বা মশারি টাঙানো। ধোঁয়া উঠে এলে অলিমুদ্দি মশারি ফেলে দিল।
তখন শচীন্দ্রনাথ বড় ঘরে ঢুকে বললেন, বাবা, নদীর চরে শুনছি একটা বড় নাও ভাইসা আইছে। কার নাও? তা কইতে পারবো না। দেখো কার নাও, লক্ষ্মীর নাও হইতে পারে, আবার অলক্ষ্মীর নাও হইতে পারে। দেখো একবার খোঁজ খবর লইয়া। সকাল হইলে ভাবছি বড় মিয়ার নাও, হাজিদের নাও আর চন্দ্রদের নাও নিয়া বাইর হমু। কোনখানে নাওটা অদৃশ্য হইয়া থাকে দেখতে হইব। কারণ বর্ষাকাল এলেই ডাকাতির উপদ্রব বাড়ে, সুতরাং এই এক বড় নৌকা ভেসে এসেছে এবং দিনের বেলা কোথায় অদৃশ্য হয় কেউ জানে না। রাত নিঝুম হলে সকলে ভয়ে ভয়ে থাকে। রাত হলে এইসব গ্রাম জলে জঙ্গলে একেবারে নিঝুম পুরীর মতো, কারণ গ্রামের বাড়ি সব দূরে দূরে, শুধু নরেন দাসের বাড়ি, ঠাকুর বাড়ি এবং দীনবন্ধুর বাড়ি সংলগ্ন। তারপর পাল বাড়ি, হারান পালের 2 ছেলে, ভিন্নমুখী 2 ঘর এক উঠোনে করে নিয়েছে। রাত হলে সব কেমন নিঝুম হয়ে আসে। মালতীর আর তখন ঘুম আসে না। রঞ্জিত এতদিন ছিল বলে ভয় ডর কম ছিল। রঞ্জিত চলে গেলে ওর আর কি থাকলো? যা হবার হবে। সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে ভাবল। আশ্বিনের এই রাতে এমন গরম যে দরজা বন্ধ করলে হাঁসফাঁস লাগে। এখনো নরেন দাস জেগে আছে। তাঁত ঘরে কি যেন করছে নরেন দাস। আভারানী বাসন মাজতে ঘাটে গেছে। আবু গেছে হারিকেন নিয়ে। সে পাড়ে হারিকেন হাতে দাঁড়িয়ে থাকবে। দরজা খোলা রেখে একটু হাওয়া খাওয়ার জন্য পাটি পেতে মালতী শুয়ে পড়ল। গরমে গরমে শরীর যেন পচে গেছে। এই গরম, রাতের অন্ধকার সব মিলে মালতীকে নানা রকম হতাশায় পীড়িত করছে। কিছুই নেই আর। হায়, জীবন থেকে তার সব চলে যাচ্ছে ক্রমে ক্রমে। মানুষটা এখন কোথায় আছে, কি কাজ এমন সে করে বেড়ায় যার জন্য নানা স্থানে তাকে ছদ্মবেশে পালিয়ে বেড়াতে হয়? ছদ্মনামটা তার কেউ জানে না। ওর একটা ছবি সে দেখেছে। ছবিতে রঞ্জিতকে চেনাই যায় না। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, যেন এক প্রৌঢ় সন্ন্যাসী। মালতী ছদ্মবেশ কিছুতেই বিশ্বাস করেনি। একদিন তখন লাঠি খেলা ছোড়া খেলা হয়ে গেছে। যে যার মতো যার যার বাড়ি চলে গেছে। মালতীকে জ্যোৎস্নায় সহসা পিছন থেকে কে এসে আঁচল টেনে ধরল। দেখল সেই সন্ন্যাসী, রুদ্র মূর্তি। মালতী ভয়ে মূর্ছা যাবার মতো। রঞ্জিত তখন বলল, আমি রঞ্জিত মালতী, চিনতে পারছো না? মালতী কাপড়টা বুকের কাছে টেনে রাখার সময় সে দৃশ্য মনে করে কেমন উৎফুল্ল হয়ে উঠল। সেদিনই কেবল রঞ্জিত একবার মাত্র ওকে 2 হাতে জাপটে ধরে ভয় ভাঙিয়েছিল। আমি রঞ্জিত, তুমি চিনতে পারছো না? মালতী এখন ভাবছে সে বোকা। ভালো করে মূর্ছা গেলে মানুষটা নিশ্চয়ই পাঁজা কোলে তুলে নিত, ঘরে দিয়ে আসত। সে খিলখিল করে হেসে উঠে তখন 2 হাতে জড়িয়ে ধরে সহসা অবাক করে দিতে পারত। আর মানুষটা নিজেকে বুঝি তখন কিছুতেই সামলে রাখতে পারত না। অন্ধকারের জন্য ঘাটের কিছু দেখা যাচ্ছে না। গাব গাছটার নিচে জল উঠে এসেছে। সেখানে জলে মাছ নড়লে যেমন শব্দ হয়, প্রথমে তেমন একটা শব্দ পেল। অমূল্য থাকলে এ সময় বড়শিতে মাছ আটকেছে ভেবে ছুটে যেত। কিন্তু মালতী জানে নরেন দাস কোনো বড়শি জলে ফেলেনি। একা মানুষ বলে সারাদিন খাটাখাটনি গেছে। এখনো রাত জেগে তাঁত ঘরে সুতা ভিজাচ্ছে মাড়ে। কাল ফিরবে অমূল্য। কাজের চাপ তখন কমবে। শোভা সকাল সকাল শুয়ে পড়েছে। শরীর ভালো নেই, জ্বর জ্বর হয়েছে। আবু এসে ঘরে ঢুকলে দরজা বন্ধ করে দেবে ভাবল মালতী। ঘাটে হ্যারিকেন তেমনি জ্বলছে। আবুকে দেখা যাচ্ছে না। শুধু আলোটা সহসা নিভে গেলে শুনতে পেল ঘাটে বাসন পড়ার শব্দ। মালতী ভাবল ঘাট বুঝি পিচ্ছিল ছিল। উঠে আসার সময় বৌদি পা ঠিক রাখতে পারেনি, পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে তাঁত ঘরে ঢুকে কারা যেন ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। মালতী এবার উঠে বসল। এ সময় চোর ছ্যাচরের উপদ্রব বাড়ে। সে ডাকল,
দাদা রে, তোর ঘরে লড়ালড়ি কেন? কিন্তু বিস্ময়ের ব্যাপার, না কোনো শব্দ, না কোনো চিৎকার, ফের সব নিঝুম। মালতী তাড়াতাড়ি সায়া সেমিজ ঠিক করে উঠে বসল। আলো জ্বালাবে এই ভেবে হ্যারিকেনটা টেনে আনার জন্য উঠে দাঁড়াতেই দুই ছায়ামূর্তি অন্ধকারে সাপটে ধরে মুখে কাপড় ঠেসে দিল। এই ঘরে এখন ধস্তাধস্তি। শোভা জেগে গেল। অন্ধকারে শুধু ফোঁস শব্দ, কিল, লাথি এবং মহাপ্রলয়ের মতো ঘটনা। সে ভয়ে ডাকতে থাকল, পিসি, পিসি। তারপর আর কারো কোনো সাড়া নেই। কারা যেন ভূতের মতো এই গৃহ থেকে যুবতী মেয়ে তুলে বর্ষার জলে ভেসে গেল।